Hello students, welcome to my YouTube channel. Today we are going to discuss Jimmy Valentine written by O. Henry. আমি আগের ভিডিওতে একটা ব্রিফ ডিসকাশন করেছিলাম আর একটা রাফ আইডিয়া দিয়েছিলাম what is the story of Jimmy Valentine and about O. Henry, how his stories are full of humor, sentimentality and সারপ্রাইজিং এন্ডিং। তো আর আমি চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপারে বলেছিলাম, তো ব্যাপারটা আরেকবার আমি ক্লিয়ার করে দিই যে হোয়াট ইজ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। যে দুটো ঘটনা ঘটছে, দুটোর মধ্যে এমনিতে কোনো কানেকশান থাকে না আগের থেকে, কিন্তু পরে ওটার মধ্যে একটা কানেকশান তৈরি হয়ে যায়, তখন মানুষ কিছুটা সারপ্রাইজড হয়ে যায়। যেমন ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দিয়ে ভাবছো যে কোনো এক স্কুলের পুরনো বন্ধুর কথা, যে অনেক দিন ওর সঙ্গে তোমার কোনো দেখা হয়। সাডেনলি রাস্তায় তোমার সেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তখন দ্যাট ইজ কল্ড কোইন্সিডেন্স, যে যার কথা ভাবছিলাম তার সঙ্গেই হঠাৎ দেখা হয়ে গেল। তো লাইফে তো এরকম কোইন্সিডেন্সেস ঘটেই, আর ও হেনরির গল্পগুলোতে এরকম কোইন্সিডেন্স ভর্তি ছিল, আর ছিল হিউমার। তার গল্পগুলোতে প্রচণ্ড হাস্যরসাত্মক হতো, আর বিভিন্ন জায়গায় এত উইট, এত হিউমার যে রিডাররা অবাক হয়ে যায়। আর সেন্টিমেন্টালিটি মানে ইমোশনসের একটা বিশেষ জায়গা তার গল্পগুলিতে, লাভ, সিম্প্যাথি এগুলো আছে। যেমন গিফট অফ দ্য ম্যাজাইতে আমরা দেখি, যদি পড়ে থাকো, যে একে অপরের প্রতি এতটাই ডিভোটেড যে তারা তাদের নিজেদের জন্য প্রিয় জিনিসটি ত্যাগ করে দেয়। তো এখানেও সেরকমই কিছু মানে লাভ স্টোরি আমরা পাবো একটি, যেটা খুবই সুন্দর একটা লাভ স্টোরি, যা একটা মানুষকে রিফর্মড করে দিল। একটা চোর থেকে সে একজন অনেস্ট ম্যান হয়ে উঠল। তো ও হেনরি হলো অ্যাকচুয়ালি উইলিয়াম সিডনি পোর্টারের পেন নেম, যেই নামে সে লিখতেন। আর এই গল্পটির অ্যাকচুয়ালি নাম কিন্তু মানে টাইটেল জিমি ভ্যালেন্টাইন ছিল না। এই গল্পটির অ্যাকচুয়াল টাইটেল ছিল রিট্রিভড রিফর্মেশন। এবারে রিট্রিভড রিফর্মেশন মানে কি? রিট্রিভড মানে হচ্ছে কোনো কিছুকে আবার উদ্ধার করা। কি উদ্ধার করা হয়েছে? জিমির রিফর্মেশন। রিফর্মেশন মানে চেঞ্জ। জিম্মি কি হয়েছে? রিফর্মড হয়েছে। কিভাবে? হি ওয়াজ রিফর্মড ফ্রম আ ডিসঅনেস্ট বার্গলার টু আ অনেস্ট বিজনেসম্যান। কেন? বিকজ হি ফেল ইন লাভ, দ্য মোস্ট সাবলাইম ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্য তার রিফর্মেশন হয়েছিল, এবং এই রিফর্মেশনটা রিট্রিভ করা হয়েছিল, এবং সেটাকে মানে প্রোটেক্ট কে করেছিলেন? বেন প্রাইস, ডিটেকটিভ। সে জিমির এই মানে লাভ ফর অ্যানাবেল অ্যাডামস গল্পটাতে আমরা দেখব, সেটাকে তিনি মর্যাদা দিয়েছিলেন, এবং জিমির রিফর্মেশনটাকে অ্যাকসেপ্ট করে তিনি জিমিকে আর অ্যারেস্ট করলেন না। তো এই হলো ছোট ছোট কতগুলো ব্যাপার গল্পটা নিয়ে। তো আমরা এবারে স্টোরিটা শুরু করতে পারি। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. একজন প্রহরী যিনি কোথায় এলেন? ওই জেলের শু শপে। শু শপ মানে কি? শু শপ মানে জেলে অনেকে হাতের কাজ করে, সেই কাজগুলো তারা বাইরে বিক্রি করে। তো এরকমই একটা শু শপ, যেখানে জুতো তৈরির কাজ চলছে জেলে, সেখানে একটা জেলের প্রহরী এলো। where Jimmy Valentine was assiduously stitching uppers. জিমি সেখানে কি করছিল? মন দিয়ে, assiduously মানে with much attention, সে কী করছিল? জুতোর আপার, জুতোর ওপরের দিকের অংশগুলো স্টিচ করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। তো সেই গার্ড এসে কী করলো? জিমিকে ফ্রন্ট অফিস, সামনের অফিসে, যেখানে ওয়ার্ডেন
ইনচার্জ অফ দ্য জেল বা প্রিজন বসে আছেন তার কাছে এসকর্ট করে নিয়ে গেলেন। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেখানে কি করলেন ওয়ার্ডেন? জিমির হাতে একটি ক্ষমাপত্র, পার্ডন মানে ক্ষমা পত্র, সেটি দিলেন। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। তো এটা যেহেতু স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফেডারেল গভর্নমেন্ট, মানে প্রত্যেকটা স্টেটে একজন করে গভর্নর আছে যে ওই স্টেটটাকে চালায়। তো এখানে মানে গভর্নর কি করেছিল, জিমি জেলে গিয়েছিল তো তার জন্য একটা ক্ষমাপত্র সাইন করে পাঠিয়ে দিয়েছিলেন যাতে জিমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায়। তো সেটি কি করলেন, ওই ওয়ার্ডেন জিমির হাতে দিলেন। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে খুবই মানে ইনডিফারেন্টলি, উদাসীনভাবে। কেন না, তার মনে হচ্ছে যে সে জেলে থাকতে থাকতে খুব টায়ার্ড হয়ে গেছে, আর অনেক দিন হলো, এত দিন সে জেলে থাকবে বলে সে এক্সপেক্ট করেনি। হি এক্সপেক্টেড দ্যাট হি উইল বি ফ্রি সুন, কিন্তু তার দেরি হয়েছে ছাড়া পেতে, সেই জন্য তার সে একটু উদাসীনতা জন্মে গিয়েছিল ব্যাপারটার প্রতি। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ আ 4-year সেন্টেন্স। তার 4 বছরের জেল হয়েছিল, কিন্তু সে কতদিন জেল খেটেছিল? 10 মাস খেটেছিল, 10 মাসের কাছাকাছি, নিয়ারলি 10 months. He had expected to stay only about 3 months at the longest. সব থেকে বেশি সে 3 মাস জেল খাটবে বলে এক্সপেক্ট করেছিল, যে আমি 3 মাসের বেশি জেলে থাকবো না। কিন্তু when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in a star, it is hardly worthwhile to cut his hair. তাহলে স্টারটা দেখো ইনভার্টেড কমায় আছে, এটার একটা মিনিং আছে, এটা একটা আমেরিকান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, মানে যেটা প্রচলিত কথা সেটাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে। তো এখানে স্টার মানে হচ্ছে প্রিজন, জেল। তো এই লাইনটার মানে হলো যে জিমি ফ্রিকুয়েন্টলি জেলে যাতায়াত করে, আর জিমির অনেক জেলের বাইরে অনেক বন্ধু বান্ধব আছে আর যারা খুবই প্রভাবশালী, দে আর ইনফ্লুয়েন্সিয়াল, পাওয়ারফুল পারসনস। তো এইরকম ফ্রেন্ডস যারা আছে, সে কতদিনই বা জেলে থাকতে পারে? খুব তাড়াতাড়ি সে ছাড়া পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়। তো এখানে বলেছে দেখো, ইট ইজ হার্ডলি ওয়ার্থ ওয়াইল টু কাট হিজ হেয়ার। ইফ ইউ নোটিস দ্য লাইন, বলছে যে এটা মানে চুল কাটার উপযুক্ত জায়গা না। মানে জেলে অনেক দিন থাকলে কী হয়, চুল বেড়ে যায়, 3-4 মাস পর পর হয়তো চুল কাটতে হয়। তো জিম্মি এত শর্ট পিরিয়ডে জেলে যায় এবং আসে যে ওর চুলটা জেলে কাটার দরকার পড়ে না, বাইরে এসেই সে চুল কাটতে পারে। মানে এটার একটা উইটি রিমার্ক। এটার মানে হলো যে জিমি ফ্রিকুয়েন্টলি জেলে যাতায়াত করে এবং জিমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায়। ওকে, নাও Valentine said the warden, "You will go out in the morning, dress up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and leave straight." তো ওয়ার্ডেন যেহেতু জিমি ছাড়া পাচ্ছে, জিমিকে খুব ভালো ভালো কিছু অ্যাডভাইস দিচ্ছে যে তুমি সকালবেলা চলে যাবে, ড্রেস আপ, প্রিপেয়ার ইউরসেলফ, সেজন্য তুমি রেডি হও, কিন্তু তুমি আর এই ধরনের কাজ করো না, কারণ ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে খারাপ লোক নও। মেক এ ম্যান অফ ইউরসেলফ। মেক এ ম্যান অফ ইউরসেলফ মানে বি অনেস্ট, আর্ন অনেস্টলি, লিড অনেস্ট লিভিং। কেউ চুরি করে বা ডাকাতি করে, দ্যাট ইজ ভেরি কাওয়ার্ডলি, সেটা খুবই কাপুরুষতার পরিচয়, যে অন্যের জিনিসে সে হাত দিচ্ছে তার অজান্তে। তো দিস ইজ নট আ ম্যানলি ওয়ার্ক। ম্যানলি ওয়ার্ক কি? নিজের ক্ষমতায়, নিজে পরিশ্রম করে, নিজে হার্ডওয়ার্ক করে নিজে আর্ন করা। তো এটাই সাজেস্ট করছেন ওয়ার্ডেন জিমিকে, যে মেক এ ম্যান অফ ইউরসেলফ, বি এ ম্যান, বি অনেস্ট। ওকে, এখানে দেখো ওয়ার্ডেন কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করেছে যে জিম্মি ইজ নট ব্যাড ফেলো অ্যাট হার্ট। জিম্মি মন থেকে একদমই খারাপ লোক নয়,
তার মানে কি, জিম্মি যতদিন জেলে থাকে, জিম্মির যে বিহেভিয়ার, তাতে বোঝা যায় যে জিম্মি ইজ আ গুড পারসন অ্যাট হার্ট। এবং জিম্মির যে সমস্ত হিউম্যান কোয়ালিটিস আছে সেগুলো ওয়ার্ডেন নোটিস করেছেন, কারণ তিনি জেলের ইনচার্জ। অ্যান্ড হি আন্ডারস্টুড দ্যাট জিম্মি ইজ আ ভেরি গুড অ্যাট হার্ট, জিম্মি ইজ নট আ ব্যাড ফ্রেন্ড। কিন্তু তার কাজটা কি? লোক ঠকানো কাজ, চুরি ডাকাতি এইসব করা। দ্যাট ইজ নট আ ফিচার অফ আ গুড পারসন। একজন ভালো, একজন অনেস্ট পারসনের এটা বৈশিষ্ট্য হতে পারে না। সো এখানে তোমরা একটা জিনিস নোটিস করবে যে এখানে জিম্মির ক্যারেক্টারে দুটো ফিচার সাইড বাই সাইড, দুটো শেড আমরা দেখতে পাচ্ছি। একটা খুব পজিটিভ শেড যেটা ওয়ার্ডেন আমাদেরকে ইন্ডিকেট করছেন, অন্যদিকে একটা নেগেটিভ শেড যেটা হচ্ছে তার কাজ দিয়ে আমরা বুঝতে পারছি যে হি ইজ আ রবার, হি ইজ আ ব্যাঙ্ক রবার, হি ইজ আ সেফ ক্র্যাকার। সে সিন্দুক কেটে টাকা চুরি করে ব্যাংকে। সো এখানে এর ক্যারেক্টারের একটা টুইস্ট আছে যে কতগুলো শেড মানুষের ক্যারেক্টারে, যে তার মধ্যে একটা গুড ফেস আছে আর একটা ব্যাড ফেস আছে। সো এইভাবে জিম্মির ক্যারেক্টারটা এখানে তৈরি হয়েছে। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট। বলছে যে তুমি সিন্দুক কাটা বন্ধ করো এবং লিভ স্ট্রেট। লিভ স্ট্রেট মানে হচ্ছে একদম সৎভাবে তুমি জীবনযাপন করো। ওকে, সো এরকম মানে জিম্মিকে ওয়ার্ডেন অ্যাডভাইস দিলেন যেরকম হয়তো তিনি কয়েদিদের যারা ছাড়া পায় তাদের দেন। এবারে জিম্মির যে অ্যান্সারটা সেটা তোমরা অনেকটা সারপ্রাইজড হবে। হাউ কোল্ড হি ইজ, সে খুবই কুল। মি, said Jimmy in surprise. Why? I never cracked a safe in my life. জিমি তো পুরোপুরি অস্বীকার করে গেল যে সে জীবনে কখনোই কোনো রকম সিন্দুক ভাঙেনি, কোনো ব্যাংকের লকার বা ভল্টসে সে হাতও দেয়নি। He never cracked a safe in his life. And he acted such a way that he was very much surprised to hear that. তখন ওয়ার্ডেন খুব অ্যামিউজড হলেন ব্যাপারটাতে। Oh no, laughed the warden. Of course not. Let's see now. How was it you happened to get sent up on that Springfield job? বলছেন, ও নিশ্চয় না। দেখো, যদি তুমি সেফ ক্র্যাকার নও, যদি তুমি সেফ ক্র্যাক করোনি, তাহলে তুমি স্প্রিংফিল্ডে কী করছিলে? স্প্রিংফিল্ডে যখন চুরি হচ্ছিল তখন তোমাকে সেখানে কেন পাওয়া গেল? এবারে সেটার রিজনও তিনি দিয়ে দিয়েছেন যে কি কি এক্সকিউজ জিম্মি দিতে পারে, তার দুটো দিক এখানে ওয়ার্ডেন তুলে ধরেছেন, দুটো রিজন তুলে ধরেছেন। কি? Was it because he wouldn't prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? Or was it simply a case of mean old jury that had it for you? It's always one or the other with you innocent victims. তো কি বলছেন যে দুটো কারণের হতে পারে। হয় তুমি ওই সময় এমন কোনো মানুষের সঙ্গে ছিলে, হাইটোন সোসাইটির কোনো এক ভীষণ উচ্চ সমাজের উচ্চ স্তরের মানুষের সঙ্গে ছিলে, যে তার যাতে বদনাম না হয় সেই জন্য তুমি কোনো এক্সকিউজ দাওনি, তুমি চুরির দায়টা নিয়েছো, তুমি কম্প্রোমাইজ করেছো। ঠিক আছে, তার মানে কারোর সঙ্গে হয়তো সে সময় তুমি ছিলে এবং তাকে বাঁচানোর জন্য, মানে তার যাতে বদনাম না হয় সেজন্য তুমি কম্প্রোমাইজ করেছো। কিংবা হয়তো তোমার যে কেসের যে জুরি ছিলেন, জাজ ছিলেন, তিনি এফিশিয়েন্ট ছিলেন না, তিনি একজন ওল্ড পারসন ছিলেন, মিন মানে নট এফিশিয়েন্ট, তো তার জন্য তোমার জেল হয়েছে। তো যে কোনো দুটো কারণ হতে পারে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। বলছে তোমাদের মতো ইনোসেন্ট ভিকটিমস
মানে জিমি ইজ অ্যাক্টিং লাইক হি ইজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড হি ইজ ভিক্টিমাইজড, বলছে না আমি কখনো এই ধরনের কাজ করিনি, যেন সে নিরপরাধ এই ধরনের ইঙ্গিত দিচ্ছে, সে ইন্ডিকেশন দিচ্ছে। তো তাই জন্য ওয়ার্ডেন তাকে মানে মক করে সার্কাস্টিক্যালি ইনোসেন্ট ভিকটিম বলেছে। বলছে তোমার মতো ইনোসেন্ট ভিকটিম ওরা এরকমই ধরনেরই এক্সকিউজ দেয়, যে এই দু ধরনেরই এক্সকিউজ তারা দেয়, যে তারা হয় কোনো একজনকে বাঁচানোর জন্যই চুরির দায় স্বীকার করেছে, আর নয়তো তাদের জাজ তাদের প্রতি সুবিচার করে। So this was the interpretation of these lines. Okay, now next. Me, said Jimmy, still blankly virtuous. Why, Warden, I never was in Springfield in my life. Jimmy এখনো মানে অস্বীকার করে যাচ্ছে, হি ইজ রিফিউজিং টু বি আ ক্রিমিনাল। সে বলছে আমি, আর খুবই ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, এমনভাবে তাকিয়ে আছে যে সে খুব ধার্মিক লোক, একেবারে সে কোনো ভুল করে, সে নিরপরাধ, দিয়ে বলছে যে আমি কখনোই স্প্রিংফিল্ডে আমার জীবনেও যাইনি। মানে পুরোপুরি ব্যাপারটাকে সে অস্বীকার করে দিচ্ছে, যাতে এটা প্রুভড হয় যে সে একজন ইনোসেন্ট ভিকটিম। তো এগুলো, এই লাইনগুলোর মধ্যে কিছুটা উইট আর হিউমার রয়েছে। দেখো যে একজন ওয়ার্ডেন আর একজন ক্রিমিনাল, একজন রবারের মধ্যে কথা হচ্ছে, ওয়ার্ডেন বারবার তার দোষগুলো তাকে ধরিয়ে দিচ্ছে, তাকে সংশোধনের কথা বলছে, আর জিম্মি বলছে যে আমি কোনো দোষ করিনি, তো আমি কেন রিফর্মড হতে যাব, আমি তো সৎ, আমি আর কীভাবে সৎ হবো, আমি তো স্প্রিংফিল্ডেও যাইনি, সেফ ক্র্যাকও করিনি। সো দিস ইজ লাইক দ্যাট। এর থেকে বোঝা যায় জিম্মি ওয়াজ ভেরি স্মার্ট ফেলো। নাও নেক্সট, টেক হিম ব্যাক ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন। এবারে ওয়ার্ডেন ক্রোনিন মানে ওই গার্ডের নাম হয়তো ক্রোনিন, তাকে বললো যে একে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস, এবং তাকে কিছু কাপড় দাও, বাইরে বেরোনোর জন্য জামা কাপড় দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় তাকে তার লকআপটা খুলে দাও, তার লকটা খুলে দাও। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। বুলপেন ইজ অ্যাকচুয়ালি এটা একটা স্পোর্টস টার্ম, বেসবল খেলায় যেখান থেকে বল থ্রো করা হয় সেই জায়গাটাকে বুলপেন বলে। তোমাদের এখানে বইতেই অ্যানোটেশনে দেওয়া আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ বুলপেন। তো ওই বুলপেন বলতে এখানে বলা হয়েছে যে এক্সিট, মানে যেই রুম থেকে ওই এর থেকে এক্সিট করা যায় প্রিজন থেকে, মানে ফ্রন্ট রুম, ওইখানে হয়তো ওই জায়গাটাকে হয়তো বুলপেন বলা হয়েছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ওরে ভ্যালেন্টাইনকে সে আরেকবার রিমাইন্ড করিয়ে দিল যে আমি যে অ্যাডভাইসটা দিয়েছি সেটা মেনে চলো, বাকবিতণ্ডা করে কোনো লাভ নেই, ট্রাই টু বি অ্যান অনেস্ট ম্যান। নেক্সট প্যারা। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. ঠিক 7:15 সময় জিমি কোথায় এলো? ওয়ার্ডেনের বাইরের ঘরে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. এবার একটা স্টেটকে সার্কাস্টিক্যালি এখানে দেখানো হয়েছে যে স্টেট তাদের যে জেলের কয়েদিরা ছাড়া পায় তাদের জন্য কি করে, রেডিমেড ক্লোথ তৈরি করে রাখে, যেগুলো তাদেরকে ফিট করতেও পারে নাও পারে, গড়পড়তা এক সাইজের। তো সেই ড্রেস ওকে দেওয়া হয়েছে, তো ওটা ভিলেনিয়াসলি ফিট করেছে। ভিলেনাসলি মানে ব্যাপারটা হচ্ছে প্যারাডক্স। দেখো দুটো অপোজিট আইডিয়া। ভিলেনাসলি মানে একদম যারা বিরুদ্ধাচরণ করে, ভিলেন কারা, যারা হিরোর বিরুদ্ধে কাজ করে। তো ভিলেনাসলি ফিটিং মানে আবার ঠিকঠাক ফিট হয়েছে। তো এটা প্যারাডক্সিক্যাল লাইনটা যে ভিলেনাসলি কখনো ফিটিং হয় না, তার মানে কি ড্রেসটা ঠিকঠাকভাবে ফিট হয় না, তাই জন্য বলছে ভিলেনিয়াসলি ফিটিং। মানে হয়তো তার খুব ছোট হয়েছে যার জন্য আনকমফোর্টেবল ফিল করছে সে, ইল ফিটিং বলতে পারে ব্যাপারটা। আবার জুতো যেটা দেওয়া হয়েছে সেটা খুব শক্ত, স্টিফ, স্কুইকি মানে আওয়াজ বেরোচ্ছে, চললে আওয়াজ করছে, মানে জুতোটাও সেরকম ফিটিং নয়। আচ্ছা, এরকম তাকে ড্রেস আর জুতো দেওয়া হলো, সেটা সে পরে বেরোলো।
স্টেট মানে সরকার এরকমই ড্রেস দেয় কাদের? ডিসচার্জড কম্পালসারি গেস্ট। হু আর দ্য কম্পালসারি গেস্ট? যারা ক্রিমিনালস, যারা কোনো না কোনো অপরাধ করে জেলে আসে তাদেরকে বলা হয়েছে কম্পালসারি গেস্ট, অতিথি জেলের। এটা সার্কাস্টিক্যালি বলা হয়েছে, মক করে। The clerk handed him a railroad ticket and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. ক্লার্ক তাকে কি দিয়েছে? একটা রেলরোড টিকিট দিয়ে দিয়েছে আর $5 দিয়ে দিয়েছে, মানে এটা সরকার থেকে দেওয়া হয়েছে। তাতে তাকে এক্সপেক্ট করা হয়েছে যে ওই মাত্র $5 নিয়েই সে একেবারে নিজে রিহ্যাবিলিটেট করে ফেলবে, নিজেকে পুনর্বাসন করে দেবে এবং একজন গুড সিটিজেনশিপ হয়ে যাবে সে, এবং প্রসপারিটি মানে সে উন্নতিও করবে। সো এটা অনেকটাই প্যারাডক্স ব্যাপারটা, যে মাত্র $5 দিয়ে মানুষ কি করে একটা গুড লাইফ লিড করবে আর প্রসপার করবে? ইট ইজ নট পসিবল এইটুকু টাকা দিয়ে। সো স্টেট ভাবে যে ওটা দিয়েই সে তার দায়িত্ব নিয়ে নিচ্ছে, কিন্তু এটা তো পসিবল হয় না। তাই জন্য তাকে কি করতে হয়? আবার রং ওয়ে নিতে হয়, বিপথে যেতে হয়। তো মেবি যে দিস কাইন্ড অফ ক্রাইমস এগুলো হচ্ছে, দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস, মানে সরকারের অপদার্থতা, তার জন্যই এই সমস্ত ক্রাইমগুলো ঘটছে। This is the failure of the government. This is the result of the failure of the government. The warden gave him a cigar. Warden তাকে কি করলো? একটা সিগার দিল। সিগার মিন্স যে বড় সিগারেটগুলোকে সিগার বলে। And shook hands, তারপরে হ্যান্ডশেক করলো। Valentine 9762 was chronicled on the books pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. তো খাতায়, জেলের খাতায় নাম নথিভুক্ত করা হয়, তো ভ্যালেন্টাইনের নাম হচ্ছে নাম্বার ছিল 9762। তো জেলে যারা কয়েদি হয় তাদের একটা নাম্বার হয়, যেমন তোমরা বীর জারা সিনেমাটা যেটা দেখেছো, তারা দেখবে ওখানে শাহরুখ খান যখন পাকিস্তানের জেলে বন্দি ছিল তখন তাকে বলা হয়েছিল কয়েদি নাম্বার 786, মানে ওর নাম্বার ছিল 786। সেরকমই ভ্যালেন্টাইনেরও নাম্বার ছিল। বেশ ড্রামাটিক্যালি এখানে অথর ও হেনরি বলেছেন যে ভ্যালেন্টাইনের নাম্বার ছিল 9762। সেটা লেখা হয়ে গেল জেলের খাতায় যে পার্ডন বাই গভর্নর, গভর্নর তাকে ক্ষমা করেছে। সো এখান থেকে বুঝতে পারছো যে একটা গভর্নর, একটা স্টেটের গভর্নর যখন তাকে ক্ষমা করে দেয়, সো হাউ ইনফ্লুয়েন্সিয়াল হিজ ফ্রেন্ডস উড বি, তার বন্ধুরা কতই প্রভাবশালী যে গভর্নরকে দিয়ে পার্ডন লেটার লিখিয়ে নিয়েছে। And Mr. James Valentine walked out into the sunshine. Into the sunshine কি ইন্টিগ্রেট করছে? যে সে মুক্ত হলো। He had been liberated. Okay? Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. চারপাশে এতদিন জেলে 10 মাস থাকার পরে সবাই কি করবে? চারপাশের প্রকৃতিটাকে চোখ ভরে দেখবে, পাখির কুজন, সবুজ গাছপালা, ফুলের সুগন্ধ, এই সমস্ত এনজয় করবে তারা। সেটাই তাদের লিবার্টি, এনজয়মেন্ট অফ দেয়ার লিবার্টি ফ্রম দ্য imprisonment. But Jimmy was not that kind of fellow. He was very practical minded fellow. He was not so emotional. So he did not witness those. He did not have a look on them. But what did he do? He headed straight for a restaurant. সে সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar a grade better than the one the warden had given him. সেই রেস্টুরেন্টে সে তার লিবার্টির যে সুইট জয়, মানে তার মুক্তির যে মিষ্টি আনন্দ, সেটা সে কীভাবে এনজয় করলো? ব্রয়েলড চিকেন খেলো রেস্টুরেন্টে গিয়ে। ব্রয়েলড চিকেন মানে চিকেন কুকড ইন হাই ফ্লেম, বয়েলড চিকেন, and a bottle of white wine,
আর কি করলো, হোয়াইট ওয়াইন খেলো। তারপরে কি করলো, একটা সিগার নিল। সেই সিগারটা ওয়ার্ডেন তাকে যে সিগার দিয়েছিল তার থেকে আ গ্রেড বেটার, তার থেকে এক ধাপ ভালো আর কি, তার থেকে বেটার সিগার। From there he proceeded leisurely to the depot. সেখান থেকে সে কি করলো, ধীরে ধীরে ট্রেন স্টেশনটাকে এখানে ডিপো বলা হয়েছে, তাকে রেল টিকিট দিয়েছে, তো সে ডিপোর দিকে অগ্রসর হলো। He tossed a quarter into the hat of a blind man sitting by the door and boarded his train. তো ট্রেনের দরজার বাইরে কে দাঁড়িয়েছিল, একটা ব্লাইন্ড ম্যান, টুপি নিয়ে দাঁড়িয়েছিল ফর হেল্প। তো সে কী করলো, সেই টুপির মধ্যে আ কোয়ার্টার, কিছু পয়সা, সব নমিনাল অ্যামাউন্ট অফ মানি সে দিল, যতটুকু সে পারে, দিয়ে ট্রেনে উঠে। তো দেখো, একজন বার্গলার যে জেল থেকে বেরিয়ে এসেছে, যে প্রকৃতির সৌন্দর্য অনুভব না করে সোজা গিয়ে এনজয়মেন্ট করছে, মাংস খাচ্ছে, মদ্যপান করছে, কিন্তু তার মধ্যে একটা গুড হার্ট লুকিয়ে আছে। সে একটা পুয়ার পারসনকে তার কাছে যতটুকু পারা যায় অ্যাট হিজ বেস্ট সে হেল্প করবে। এটা থেকে তার কিছু গুড কোয়ালিটিজ আমাদের চোখের সামনে আসে, যে হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যাট হার্ট, সে মন থেকে খুব দয়ালু। 3 hours sets him down in a little town near the state line. State line মানে বর্ডার। তো বর্ডারের লাইনে একটা ছোট্ট শহর ছিল, সেখানে যেতে তার 3 ঘন্টা লেগেছিল, মানে তার গন্তব্যস্থল ওটাই ছিল। দিস ওয়াজ হিজ ডেস্টিনেশন। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডলান। মাইক ডলান বলে তার এক ফ্রেন্ডের ক্যাফে ছিল, সেখানে সে গেল ওই ছোট্ট শহরটিতে। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সঙ্গে সে কী করলো, হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার, সে একাই ওইখানে বসেছিল। Sorry, we couldn't make it sooner, Jimmy, my boy, said Mike, but we had that protest from Springfield to buck against, and the governor nearly barked. Feeling all right? তো মাইককে অ্যাকচুয়ালি মাইকই ওর ছাড়া পাওয়ার ব্যবস্থা করেছে, মাইক তার অন্যান্য পরিচিতি লোকজন মিলে। তো বলছে যে তুমি অনেক আগেই ছাড়া পেয়ে যেতে, কিন্তু স্প্রিংফিল্ডে ওই চুরিটা হওয়ার পরে ওখানে লোকেরা প্রচণ্ড প্রোটেস্ট করছিল যে তুমি যাতে ছাড়া না পাও, সেই জন্য গভর্নর বেঁকে বসেছিলেন, তাই তোমার ছাড়া পেতে একটু দেরি হয়ে গেল। এখন তোমার ঠিকঠাক লাগছে? সো মাইক আস্কড। মাইক ইজ আ ফ্রেন্ড অফ হিম। ফাইন, সেড জিমি। গট মাইকে? জিমি অত কথায় যায় না, ও খুব কম কথার মানুষ। বলছে আমার চাবিটা দাও। He got his key, went upstairs, unlocking the door of a room at rear. Everything was just as he had left it. There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. So কি হলো, সে চাবিটা নিল কার কাছে, মাইকের কাছে, এবং কোথায় গেল, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। তারপরে একটা রুম ছিল ঠিক পেছন দিকে, অ্যাট দ্য রিয়ার মানে পেছনে, সেই রুমটাকে আনলক করলো, তার লক খুললো চাবি দিয়ে। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেরকম সে ছেড়ে গিয়েছিল তার রুমটি ঠিক সেই রকমই আছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন। ফ্লোরে কি পড়েছিল, বেন প্রাইসের কলার বাটন, মানে জামার বাটন পড়েছিল। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড, সেটা ছিঁড়ে গিয়েছিল কার থেকে, ওই বিখ্যাত ডিটেকটিভ। হু ওয়াজ দ্য বিগ এমিনেন্ট ডিটেকটিভ? বেন প্রাইস। তার জামা থেকে একটা বাটন ছিঁড়ে গিয়েছিল, তো সেইটা পড়েছিল। when they had overpowered Jimmy to arrest, যখন তাদের সঙ্গে জিমির একটা ফাইট হয়েছিল। জিমির সঙ্গে তাদের কেন ফাইট হয়েছিল? জিমিকে অ্যারেস্ট করার জন্য, কারণ সে ধরা পড়ে গিয়েছিল যে সে ওই বার্গলারিটা করেছে, তো সেই জন্য তার কলার বাটনটা তখন ছিঁড়ে গিয়েছিল। তো জিমিকে কে অ্যারেস্ট করেছিল তখন? বেন প্রাইস, এমিনেন্ট ডিটেকটিভ। পুলিং আউট from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase.
জিম্মি কি করলো, দেওয়াল থেকে একটা ফোল্ডিং বেড টেনে বার করলো। তারপরে কি করলো, একটা প্যানেল বেড, তখন ফোল্ডিং বেডটা সরে যেতে দেখা গেলো একটা স্লাইডিং প্যানেল, যেমন উইন্ডোতে স্লাইডিং হয় না সেই রকম, তো সেটাকে স্লাইড করলো। তো স্লাইড করতে দেওয়ালের ভেতর থেকে কি বের করলো সে, ডাস্ট কাভার্ড সুটকেস, মানে একটা ধুলো পড়া সুটকেস, সেটা তার কোনো প্রয়োজনীয় কোনো সুটকেস, যেটা ডাস্ট কাভার্ড কি ইন্ডিকেট করছে যে সুটকেসটা এতদিন কেউ হাত দিয়েও ছুঁয়ে দেখেনি, ওটা যেরকম কি সেরকমই ছিল। তো সে সেটা বের করলো। He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the east. ওটা ইস্ট থেকে মানে নেওয়া হয়েছিল। সেখানে কি ছিল সুটকেসটার মধ্যে, ওই বার্গলার যারা ডাকাতি করে তার বিভিন্ন রকম যন্ত্রপাতি, সেটা ছিল ফাইনেস্ট সেট, যেটা জিম্মি ইউজ করতো। এবং জিম্মি এগুলোকে এত ভালোবাসতো যে খুব ফন্ডলি, খুব আদরের সঙ্গে আর কি তাদের দিকে তাকিয়েছিল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একটা পুরো সম্পূর্ণ সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বেশ শক্তপোক্ত টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি। লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, পাঞ্চেস, ব্রাসেস with Jimmy's clamp, augers, with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. এবার ওর মধ্যে কী কী যন্ত্রপাতি ছিল তার একটা লিস্ট দিয়ে দিয়েছেন এখানে। তার মধ্যে 2-3টে নভেলটিস মানে নতুন আবিষ্কার ছিল, কার, জিম্মির নিজের, যেটার জন্য সে খুব গর্বিত ছিল। Over $900 they had cost him to have made it. ওই নতুন 2-3টে জিনিস বানানোর জন্য সে $900 খরচ করেছিল, মোর দেন $900, ওভার $900 খরচ করেছিল। A place where they make such things for the profession. সেই চোরাই যন্ত্রপাতি যেসব জায়গায় তৈরি হয় সেখান থেকে সেইগুলো তৈরি করিয়েছিল নিজের আইডিয়া দিয়ে। সো ইট ইজ হিজ ইনভেনশন। In half an hour, Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টার মধ্যে কী করলো, জিম্মি সিঁড়ি দিয়ে নিচে নামলো, দিয়ে ওই ক্যাফে দিয়ে হেঁটে গেল। He was now dressed in tasteful and well-fitting clothes. এখন সে খুবই রুচিসম্মত, বেশ ভালো ফিটিং একটা ক্লোথ পরেছিল, which is very opposite to the clothes that he wore when he went out of the prison, and carried his dusted and clean suitcase in his hand. এবং তার হাতে কি ছিল, ডাস্টেড অ্যান্ড ক্লিন, যে সুটকেসটা সে ডাস্ট ছিল ভর্তি বের করেছিল, সেটা সে ডাস্টিং করে নিয়েছিল, ক্লিন করে নিয়েছিল, মানে তার টুলসগুলো সে নিয়ে যাচ্ছিল। বোঝাই যাচ্ছে টুলসগুলো নিয়ে যাচ্ছে মানে সে তার প্রফেশনটা আবার স্টার্ট করবে, জেল থেকে বেরিয়ে না বেরিয়েই সে তার প্রফেশনটা আবার স্টার্ট করবে। Got anything on? asked Mike Dolan genially. মাইক ডলান তখন তাকে জিজ্ঞেস করলো, আবার কি কোনো কাজ? মি, said Jimmy in a puzzled tone. জিম্মি যেন একেবারে ঘাবড়ে গেছে, দিয়ে বলছে, আমি? I don't understand. আমি কিছু বুঝতে পারছি না। I am representing the Newark Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. মানে বুঝতেই পারছো যে একটা ডিসগাইজ নিয়ে এসে যাচ্ছে, এরকম একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে সে বার্গলারি আবার করবে। তো সেটা সেইভাবে প্রিটেন্ড করে বলল। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. এত মানে মাইক আনন্দিত হয়ে গেল যে জিম্মিকে সে কি খাওয়ালো, কার্বোনেটেড ওয়াটার মানে ড্রিঙ্ক আর দুধ। He never touched hard drinks. অ্যাকচুয়ালি জিম্মি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে জিম্মি হোয়াইট ওয়াইন খেয়েছিল, তো এখন আবার বলছে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। তো এখানে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে যে জিম্মি হয়তো এটা তাকে মক করে বলা হয়েছে, এবং সে জিম্মি এত ভদ্রলোক সেজে যাচ্ছে যে সে আর ড্রিঙ্ক করলো না, সে তখন মিল্ক আর কার্বোনেটেড ড্রিঙ্ক খেয়েই চলে গেল, মাইক তাকে ওইটাই খাওয়া। সো দিস ওয়াজ টুডেজ ভিডিও। ইন দ্য নেক্সট ভিডিও I will read the rest part of the story. Okay, till then you watch the video, like, share. Thank you.